বেশ কয়েকদিন হলো একটা নাম আশা করি যে আপনারা ঘুরে ফিরেই শুনেছেন, হয়তো মেয়েটার জন্য চোখের পানিও ফেলেছেন। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি ঢাকার পল্লবীর রামিসা আক্তারের কথা বলছি। রামিসা আক্তারের সাথে সেদিন কি ঘটেছিল সেটা আশা করি আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু এই ঘটনা ঘটার পেছনে আমাদের সমাজের কি ভূমিকা, এই রাষ্ট্রের কি ভূমিকা, এই সমস্ত কিছু জানার চেষ্টা করব আমরা আজকের এই ভিডিওতে। সেই সাথে জানবো সেই মানুষরূপী নরপশুর বিচার কার্যক্রম সম্পর্কে, আর কেনই বা দিন দিন মাথাচাড়া দিয়ে মহামারীর আকার ধারণ করেছে। তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি, তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটের অত কি কোনো বাচ্চা দিছে। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে হত্যার সাথে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল কারা করতে পারবেন? বাবা, হ্যাঁ, আমার স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন। আচ্ছা, তো কিছু কথা বলেন না, আপনারা পারবেন না। আপনারা পারবেন না। এইটা বড় জীবন 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধাপ চলে চলে শেষ। আল্লাহ ভরসা। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে, এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম। বিশ্বাস করুন, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে আমার প্রচন্ড কষ্ট হয়, কিন্তু এমন একটা দেশে বাস করি যেখানে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে না চাইলেও কথা বলতেই হয়। তো চলুন শুরু করা যাক। 2018 সালে আব্দুল হান্নান ও পারভিন আক্তারের ঘরে জন্মগ্রহণ করে রামিসা আক্তার। রামিসা তাদের দ্বিতীয় সন্তান। রামিসার বড় বোনের নাম রাইসা আক্তার। আব্দুল হান্নান ও পারভিন আক্তার দীর্ঘ 17 বছর হলো এই একই বিল্ডিং এ বসবাস করছেন। ঢাকার মিরপুরে পল্লবী পপুলার মডেল হাই স্কুলে 2য় শ্রেণীতে পড়াশোনা করত রামিসা। রামিসা তার ক্লাসের প্রথম স্থান অধিকারী। অত্যন্ত হাসি খুশি, সম্ভাবনাময় একজন মেধাবী ছাত্রী ছিল সে। বাবা মায়ের ছোট সন্তান হওয়াতে প্রচন্ড আদরের ছিল সে। তার বাবা এক ইন্টারভিউয়ে বলেছিল রামিসা নাকি প্রচন্ড মেধাবী আর নম্র ভদ্র স্বভাবের ছিল। রামিসা মাঝে মাঝেই তার বাবাকে কোরআন শরীফ পড়াতো। একই সাথে বিল্ডিং এ যার সাথে দেখা হোক না কেন তাকেই সালাম দিত রামিসা। 2026 সালের 19 মে সকাল আনুমানিক 10টার পরে রামিসা তার ফ্ল্যাটের সিঁড়িতেই খেলছিল। মেয়েটা হয়তোবা ভেবেছিল যে অন্তত তার বাসার মধ্যে তার কোনো বিপদ হবে না, কিন্তু রামিসার ওপর বেশ অনেকদিন হলোই কুদৃষ্টি ছিল তার সামনের ফ্ল্যাটের সোহেল রানার। আর আজকে যখন রামিসাকে সে একা খেলা করতে দেখে, ঠিক তখনই তার মধ্যে পশুত্ব মাথাচাড়া দিয়ে ওঠে। সে রামিসাকে জোর করে নিয়ে তার ফ্ল্যাটে ঢোকায়। সোহেলের স্ত্রী স্বপ্না ও তার সন্তান তখন পাশের রুমে ঘুমাচ্ছে। সোহেল বাইরে থেকে তার স্ত্রী যে রুমে ঘুমাচ্ছে সেই রুমের দরজা লক করে দেয়, আর রামিসাকে বাথরুমে নিয়ে যেয়ে তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। বাচ্চা মেয়েটা সর্বোচ্চ চেষ্টা করে সোহেলকে বাধা দেওয়ার, সেই সাথে সে চিৎকার দেওয়ারও চেষ্টা করে, কিন্তু একজন তরতাজা পশুর সামনে এই ছোট্ট মেয়েটি আর কতক্ষণই বা টিকতে পারবে। সোহেল রামিসার হাত তার ওড়না দিয়ে ফেলে আর তারপরে তাকে জঘন্যভাবে করে। এক পর্যায়ে রামিসা যখন অজ্ঞান হয়ে যায় তখন সোহেল ভেবে নেয় যে রামিসা তার সহ্য করতে না পেরে মারা গেছে। তখন সে চিন্তা করে এই লাশটি যেভাবে হোক বাহিরে ফেলতে হবে, কিন্তু এইভাবে লাশটি বাহিরে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তখন সে তার ওয়াইফ স্বপ্নার রুমের লক খুলে দেয়, আর তার ওয়াইফ এই সমস্ত কিছু দেখে অবাক হলেও সোহেলকে সহযোগিতা করার জন্য রাজি হয়ে যায়। একবার চিন্তা করেন যে নিজের ঘরে বাচ্চা থাকা সত্ত্বেও অন্য একটা বাচ্চার সাথে সোহেলের এমন অন্যায় কাজ তার স্ত্রী কিভাবে মেনে নিল, তাও এত সহজে। একটা মেয়ে হয়ে সে অন্য একটা মেয়ের সাথে এরকম কিভাবে করতে পারে আমার মাথায় ঢোকে না। তারা দুজন মিলে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে তারা রামিসার বডি সবার আড়ালে লুকিয়ে বাহিরে নিয়ে যাবে। তাই তারা দুজন মিলে পরিকল্পনা করে যে রামিসার বডি টুকরো কেটে ব্যাটারির বক্সে করে বাহিরে নিয়ে যে ফেলে দিবে। 19 তারিখ সকাল 10টা 30-এর সময় ড্রাইভার ইমন সহ আরো বেশ কয়েকজন পল্লবী এলাকায় রামিসার বিল্ডিং এর নিচেই ছিল। সে কাজ করে, তো তারা দেখলাম দৌড়াদৌড়ি করতেছে। তারপর হঠাৎ করে গ্যারেজের সামনে আসলাম যে কি কারণে দৌড়াদৌড়ি করে একটু দেখি, মিস্ত্রি তো এখন দৌড়াদৌড়ির দরকার নেই। তো আসলাম, আসার পরে দেখলাম যে সে গ্যান্ডিং মেশিন দিয়ে মানে ঘষতেছে, একটা লম্বা সে গ্যান্ডিং মেশিন দিয়ে ঘষতেছে। তার গ্যারেজের ভিতরে সে সেটা নিয়ে তো আর আমাদেরকে মাথা ব্যথা দেখালাম না, তার কোনো কাজে লাগতেই পারে, তার জন্য সে আমরা ওটা মাথা মারিনি। কিন্তু সে তার আধা ঘন্টা পরে 9টা 5 বাজে তখন সে গেঞ্জির নিচে করে
মানে ঢুকে বাড়ির ভিতরে উঠে চলে গেল। সোহেল আর তার স্ত্রী হয়তোবা এই সময়ের মধ্যেই তাদের পরিকল্পনা অনুযায়ী কাটার জন্য বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এসেছিল। আর তারপরে তারা সেইটাই করে যেটা মুখ দিয়ে বলতেও আমার কষ্ট হচ্ছে। অচেতন রামিসাকে মৃত ভেবে সোহেল জীবন্ত অবস্থাতে রামিসার থেকে তার আলাদা করে ফেলে। আর তখন তার ওয়াইফ স্বপ্না সেই কাজে তাকে হেল্প করছিল। সেই সময় রামিসার মা পারভিন আক্তার রামিসার খোঁজ করতে থাকেন, কারণ রামিসার স্কুলে যাওয়ার সময় হয়েছে। তিনি তার মেয়েকে রেডি করে স্কুলে পাঠাবেন, কিন্তু আদরের মেয়ে রামিসাকে তিনি কোথাও খুঁজে পাচ্ছিলেন না। তিনি বাহিরে আসেন, এদিক সেদিক খোঁজেন, কিন্তু রামিসাকে কোথাও খুঁজে পান না। এদিকে ঘরের ভেতরে সোহেল ও তার স্ত্রী স্বপ্না এইসব কিছু ফেলার পরিকল্পনা করছিল। আর তার কিছুক্ষণ পরেই পারভিন আক্তার সোহেলের ফ্ল্যাটের সামনে রামিসের স্যান্ডেলের জোড়ার একটি স্যান্ডেল ওখানে পড়ে থাকতে দেখেন। বেশ অনেকটা সন্দেহ হয় পারভিন আক্তারের, কিন্তু অবাক করে দিয়ে তিনি ফ্ল্যাটের ভেতর থেকে কোনো সাড়া শব্দ পান না। আর গেটে রামিসার মায়ের নক করা দেখে ভেতরে থাকা সোহেল ও স্বপ্না তারা অনেকটাই ভয় পেয়ে যায়। সোহেল তখন ভালোভাবেই বুঝতে পেরেছিল যে সে এমন এক ঘৃণ্য জঘন্য কাজ করেছে, সে যদি এখানে ধরা পড়ে তাহলে জনগণ তাকে মেরে ফেলবে। আর সেজন্যই সে সেখান থেকে তৎক্ষণাৎ পালানোর জন্য বারান্দার গ্রিল কাটা শুরু করে। এদিকে বাহিরে তখন রামিসার মায়ের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরাও চলে আসে। তারা দরজার লক ভাঙার চেষ্টা করে। এর মধ্যে একজন পুরো বিষয়টি 999-এ ফোন করে পুলিশকে জানায়। এলাকার মানুষ দরজার লকের পাশের অংশটা ভাঙতে সক্ষম হয়। আর সেই ছোট ছিদ্র দিয়ে রুমের ভেতরের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। সেই ছোট ছিদ্র দিয়ে যখন মানুষ ভেতরের অংশটা দেখার চেষ্টা করে, তখন তারা ভয়ে আর আতঙ্কে আটকে ওঠে, কারণ রুমের মধ্যে মেঝেতে হালকা হালকা কিছু ছাপ দেখা যাচ্ছে। আর সোহেলের স্ত্রী স্বপ্না ঠিক সেই বরাবর অনেকটা দূরে বসে আছে। তাকে বারবার বলা হয় দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবেই দরজা খোলে না। আর এইদিকে ভেতরে সোহেলের গ্রিল কাটা শেষ হলে সে খুব সুকৌশলে পালিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ এসে উপস্থিত হলে সবাই দরজা ভেঙে ভেতরে ঢোকে। রামিসার মা পারভিন আক্তারের চোখ তখন তার আদরের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। সেখানে থাকা এক ব্যক্তি খাটের নিচে তাকাতেই ভয়ে আর আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে। সবাই সেই দিকে এগিয়ে গেলে দেখা যায় খাটের নিচে ছোট বাচ্চাটার দেহ পড়ে আছে। একবার চিন্তা করেন যে আপনি যেখানে থাকেন সেখানে রামিসার মতো একটা ফুটফুটে মেয়ে আছে। প্রায় প্রতিদিনই আপনার সাথে তার দেখা হয়, আর দেখা হলেই প্রতিদিন আপনাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন। প্রতিদিনই মেয়েটাকে দেখেন স্কুলে যেতে, তার বন্ধুদের সাথে খেলা করতে, মাঝে মাঝে ভালোবেসে চকলেটও কিনে দিয়েছেন 2-1 বার। কিন্তু হঠাৎ করে সেই মেয়েটাকে যদি আপনি এমন অবস্থায় দেখেন, তাহলে কি আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন? আপনি কি সেই দৃশ্য সহ্য করতে পারবেন? আয়নার সামনে চোখ তুলে নিজের দিকে তাকাতে পারবেন? পারবেন না। আর রামিসার মা পারভিন আক্তার, যিনি 10 মাস কষ্ট করে তার মেয়েকে পৃথিবীতে এনেছে, আদর ও ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করেছে, প্রায় 8টি বছর ছোট থেকে বড় হওয়া দেখেছে, সেই মায়ের কি অবস্থা হয়েছিল। আমি দোয়া করি যে পৃথিবীতে কোনো বাবা মারই যেন সন্তানের এমন দৃশ্য দেখা না লাগে। ঘটনাস্থলে মানুষজন যেন নিজেরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে তারা যেটা দেখেছে সেটা আদৌ সত্যি কিনা। ফ্ল্যাটের বাথরুমে বালতির মধ্যে রামিসার খুঁজে পাওয়া যায়। আর ঘটনাস্থল থেকে সাথে সাথে সোহেলের স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়। আর তারপরে গল্পটা কম বেশি আপনাদের সবারই জানা। মিডিয়ার জন্য বিষয়টি সারা দেশে ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগেনি। যে ঘটনাস্থলে ছিলাম, যে শিশু কথা বলা হচ্ছিল, ওই ব্যাপারটা আমরা পরে কথা বলি। আর ঘটনার মাত্র 7 ঘন্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জ পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মানুষরূপী পশু এই সোহেল রানাকে। ভিডিও সামনে এগোনোর আগে চলুন এই সোহেল রানা সম্পর্কে সামান্য তথ্য জেনে নেই। 1995 সালে জন্মগ্রহণ করা 31 বছর বয়সী সোহেল রানার বাড়ি নাটোরের মহেশচন্দ্রপুরে। ছোট থেকে মোটামুটি উচ্ছৃঙ্খল ও বেয়াদব স্বভাবের ছিলেন তিনি। বড় হতে হতে এলাকার বিভিন্ন চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত হয়ে পড়েন তিনি। এরপরে একটা সময় তিনি রিকশা মেরামতের কাজ শুরু করেন। 2016 সালে সর্বপ্রথম বিয়ে করেন সোহেল রানা। সেই ঘরে একটা সন্তানও আছে, কিন্তু যার জন্মগতভাবেই স্বভাব খারাপ, সে কখনো স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। একটা সময় আপন ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে সে। আর এই পরকীয়ার জেদ ধরেই তার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে। 2023 সালে পাশের গ্রামে বর্তমান স্ত্রী স্বপ্নাকে বিয়ে করে সে। আর এইবার সে যেমন ঠিক তেমনই স্ত্রী জোটে তার কপালে।
যেটার প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি। মাদকের সাথে জড়িত হওয়ার জন্য এলাকার সবার সাথে ঋণের মধ্যে জড়িয়ে পড়ে সে। টাকা পরিশোধ করতে না পারলে গ্রাম থেকে স্ত্রীকে নিয়ে পালিয়ে ঢাকার পল্লবীতে আসে সে। সেখানে একটা বাসায় ভাড়া ওঠে, কিন্তু সোহেল সেই বাসার মধ্যেই পড়া শুরু করে। পরে মাত্র 6 মাসের মাথায় তাকে বাধ্যতামূলক সেই বাসা থেকে বের করে দেওয়া হয়। আমার বাসায় ও 2 মাস ছিল, 2 মাসের ভিতরে মনে করেন কি ও করতো, তো আমার ওয়াইফ এগুলো পছন্দ করে না। পছন্দ না করার কারণে ওরে আমাদের বাসাতে আমরা না করে। গত 19 মে এই ঘটনা ঘটানোর ঠিক 2 মাস আগে সে এই বাসায় আসে। গ্রামের 2 বন্ধু সাদ্দাম ও হানিফের রেফারেন্সের মাধ্যমে সাবলেটে বাসা ভাড়া নেয় রামিসাদের বিল্ডিং এ। এই বিল্ডিং এর কেয়ারটেকারের নাম হলো মনির। আর এই মনিরের এই বিল্ডিং এর পাশেই একটি অটো রিকশার গ্যারেজ আছে। রেফারেন্সের মাধ্যমেই মনির সোহেলকে নিজ গ্যারেজে চাকরি দেন, কিন্তু কিছুদিন না যেতে সোহেলের আচার আচরণ দেখে মনির তাকে কাজ থেকে বাদ দিয়ে দেয়। পরিচিত আরো 2 জন আছে, ওরা বললো যে মিস্ত্রি আছে একটা, নিবেন কিনা। আমি কই আপনারা যদি ভালো মনে করেন তাহলে দেন। 15 দিন হাফ বাপ দেখলাম, একদিন অ্যাবসেন্ট করে, 2 দিন অ্যাবসেন্ট করে, 3 দিন অ্যাবসেন্ট করে। পরে আমি ওনারে না করে দিলাম আমার গ্যারেজ থেকে। বাসাতেও না করে দেওয়া হয়েছে। 1 তারিখে সে যাবে, এই মাসের 1 তারিখে সে যাবে। ও 1 নাম্বার একটা ক্যারেক্টারলেস ছিল, ও এত খারাপ ছিল। ও এইখানে দাঁড়ায় আমার জানলার দিকে তাকাই থাকতো। আমি আমার হাজবেন্ডে 2-3 দিন বলছি, হয় সবসময় হচ্ছে ধরেন সবই খায় ধরতে গেলে। এখানে কাজও গাড়ি মানে এই মেকানিজের কাজও করতো, আবার অটো রিক্সাও চালায়। এই জঘন্য বিষয় পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ার পরে গ্রামে থাকা সোহেলের মা, বাবা, ছোট বোন সবাই সোহেলের শাস্তির দাবি জানিয়েছে। রামিসার মা বাবার আহাজারিতে পুরো বাংলাদেশ ভারী হয়ে ওঠে। শিশু রামিসার নিষ্পাপ চেহারা ও তার সাথে এমন ঘটনার বর্ণনা জানার পরে লাখো মানুষ নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। রামিসার বাবা বাংলাদেশের আইনের উপরে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তার মেয়ের বিচার এই বাংলাদেশ কখনোই করতে পারবে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রামিসার বাবাকে সান্ত্বনা দিতে রামিসার বাসায় যান আর প্রতিশ্রুতি দেন যে 1 মাসের মধ্যে এই হত্যার একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তারা অবশ্যই করবে। কিন্তু আমার প্রশ্ন হলো, 1 মাস কেন? এত দীর্ঘ সময় তো প্রয়োজন নেই। তথ্য প্রমাণ সবকিছু সামনে আছে, আসামি ধরা পড়েছে, তার শাস্তির ব্যবস্থা সর্বোচ্চ 5 থেকে 7 দিনের ভিতরেই করা উচিত না? আর এখন কোনো ব্যক্তিকেন্দ্রিক অপরাধ নয়, এটি বাংলাদেশে এক মহামারীর আকার ধারণ করেছে। আপনারা কি জানেন বাংলাদেশে গত কয়েক বছরে কত শত শত শিশু এই নির্মমতা শিকার হয়েছে? 2018 সালে এই ঘটনা ছিল মাত্র 732টি। 2019 সালে 1 বছরে সেটা বেড়ে হয় 1413টি, মানে প্রায় দ্বিগুণ। 2020 সালে সেটা হয়ে যায় 1627টি, আর 2022 সালে 1 লাফে সেটা হয়ে যায় 4360টি। 2025 সালে সেটা হয়ে যায় 7067টি, আর 2026 সালে যেভাবে শুরু হয়েছে এটা 2025 সালকে অতিক্রম করতে খুব একটা বেশি সময় লাগবে না। এটা তো শুধু খাতা কলমের হিসাব বললাম, আরো কত শত শত মানুষ যে সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে, নিজের মান সম্মানের ভয়ে চুপ থেকে গেছে, সেটা হয়তোবা সারা জীবন আমাদের অজানাই থেকে যাবে। তবে ঘিরে নিয়ে বাংলাদেশের এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই, এমন কোনো অ্যাক্টিভিস্ট, এমন কোনো মিডিয়া ব্যক্তিত্ব নেই যারা প্রতিবাদের আওয়াজ তোলেনি। তবে এইভাবে আওয়াজ তুলে মিডিয়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কেন বিচার নিয়ে আসতে হবে? এই বিচার বাংলাদেশের প্রতিটা মানুষের মৌলিক অধিকার, এটার জন্য লড়াই করতে হবে কেন? সবাই না হয় আওয়াজ তুলে রামিসার বিচার নিয়ে আসা হলো, কিন্তু বাংলাদেশে যে আরো হাজারো রামিসা আছে, আরো হাজারো রামিসা যে প্রতিদিনই এই নির্মমতার শিকার হচ্ছে। ছোট ছোট ছেলেরা যে মাদ্রাসার অনেক হুজুরের মাধ্যমে শিকার হচ্ছে, এটার বিচার কি আমরা নিশ্চিত করতে পেরেছি? শিশু রামিসার দেহ সেই ফ্ল্যাটেই পাওয়া গেছে। সোহেল নিজেকে বাঁচানোর জন্য পালিয়েও গেছে। গ্রেপ্তারের পরের দিন 20 তারিখ বুধবারে 164 ধারায় রামিসাকে হত্যা ও কথা স্বীকার করে স্বীকারোক্তিও দিয়েছে। ফরেনসিক রিপোর্টেও সেই সত্যতা পাওয়া গেছে। সোহেল যে অপরাধী সেটা প্রায় 95% প্রমাণিত। সেখানে তো কারো কোনো সন্দেহ থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু তারপরও তাহলে কেন 7 দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে আরো এক্সট্রা 7 দিন তদন্তের জন্য সময় বেঁধে দেওয়া হবে? রাষ্ট্র কি চায় না যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এই সমস্যাটা একদম গোড়া থেকে তুলে ফেলতে? 2018 সালে নোয়াখালীর গৃহবধূ সেই ঘটনা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল, কিন্তু সেই মামলার রায় কবে হয়েছে জানেন? 2024 সালে এসে, প্রায় 6 বছর পরে। আর এতদিন পরে সেই ঘটনার কথা কি আদৌ কারো মনে আছে? অবশ্যই নেই। আর এই ধরনের ঘটনার শাস্তি এতদিন পরে যদি দেওয়া হয়, তাহলে খুব সাধারণভাবে সেই শাস্তির ভয় সাধারণ মানুষের মধ্যে আসবে না। কেউ যখন কোনো ভুল করে তখন তাকে কেন শাস্তি দেওয়া হয়? তাকে শাস্তি দেওয়া হয় এই কারণে যেন এই শাস্তি দেখে আরো সেম মেন্টালিটির 10 জন মানুষ ভয় পায় এবং ভয় পেয়ে সে অপরাধ থেকে দূরে থাকে। কিন্তু যে শাস্তি অপরাধীদের মনে কোনো ভয়ই তৈরি করতে পারছে না, সেই শাস্তি দেওয়ার কি আদৌ কোনো মানে আছে? একেতে তো বাংলাদেশে কোনো শাস্তি হয় না,
আর যদি শাস্তি হয়ও তাহলে এমন সময় গিয়ে শাস্তি হচ্ছে যে এটার কোনো ইম্প্যাক্ট সাধারণ মানুষের মনে পড়ছেই না। তাহলে এই মহামারী কমবে কিভাবে? দেখেন, আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই। লক্ষ্য করে দেখবেন, ঢাকায় কিছুদিন আগে ট্রাফিক সিগন্যাল কেউই মানত না, কোনোভাবে ট্রাফিককে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। কিন্তু যবে থেকে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে, তখন থেকে যদি কেউ ট্রাফিক না মানে তাহলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে তার নামে মামলা হচ্ছে। এআই ক্যামেরার ব্যাপারটা মানুষের মধ্যে এমনভাবে ইম্প্যাক্ট ফেলেছে যে ইনস্ট্যান্ট শাস্তির ভয়ে কেউ এক চুলো ট্রাফিক সিগন্যাল ভাঙছে না। ঢাকার রোডে ট্রাফিক পুলিশ ছাড়াও গাড়ি থাকছে নিয়ন্ত্রণে, জ্যাম কমছে, মানুষের দৈনন্দিন জীবন সহজ হচ্ছে। যেটা গত 10 থেকে 13 বছরের মধ্যে সম্ভব হয়নি, সেটা মাত্র কিছুদিনের মধ্যেই সম্ভব হয়েছে। আর এই সমস্ত কিছু কেন সম্ভব হয়েছে? কেউ যদি অপরাধ করে তাহলে সেটার ইনস্ট্যান্ট শাস্তি দেওয়ার জন্য। কেউ যদি মতো এমন জঘন্য অপরাধ করে তাহলে তার শাস্তি যদি জনসম্মুখে দেওয়া হয় তাহলে সেই শাস্তি পুরো বাংলাদেশ দেখবে। তার মধ্যে 80% মানুষ শুধরাবে, ভয় পাবে। আর এই ধারাবাহিকতা যদি বজায় রাখা হয় তাহলে মতো মহামারী মাত্র 2 মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আই রিপিট, বাংলাদেশে বলাৎকারের মতো মহামারী মাত্র 2 মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব। দেখেন, আপনাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, যেটা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সোহেল রানা কেন তাকে ধর্ষণ করলো এবং কেন তাকে হত্যা করলো। করার জন্য রেপিস্টদের কোনো স্পেসিফিক কারণ লাগে না। আর সোহেল রানা তার স্বীকারোক্তিতে বলেছে অনেক আগে থেকে রামিসার উপরে তার কুদৃষ্টি ছিল, আর ধর্ষণের আগে সে ইয়াবা সেবন করেছিল। আর এটাই হলো আমাদের নেক্সট পয়েন্ট। আমাদের দেশে মাদকের সহজলভ্যতা একদম ধ্বংস করে দিতে হবে। আমাদের দেশটাকে মাদক নিরাময় করতে হবে। আমাদের দেশে এই মহামারীর কারণের মধ্যে অন্যতম বড় কারণ হলো মাদকের সহজলভ্যতা। 2015 সালের পর থেকে আমাদের দেশে মাদকের কোনো কন্ট্রোল নেই। স্কুল কলেজে বাচ্চাদের টিফিন বক্সের মধ্যে ও পাওয়া যায়। আপনি কি এটা কখনো কল্পনাও করতে পারেন? এই মাদক দ্রব্য আমাদের দেশে এতটাই নর্মালাইজ করে দেওয়া হয়েছে যে অনেকেই এটা কিছু মনেই করে না। অথচ আমাদের দেশে স্বামী স্ত্রীর ঝগড়া, সন্ত্রাসী কার্যক্রম, অনৈতিক কার্যক্রম সবকিছুর সাথে এই মাদক জড়িত। একজন মাদকাসক্ত ব্যক্তির মধ্যে সাধারণ মানুষের মতো চিন্তা করার কোনো ক্ষমতাই থাকে না। সে সঠিক কাজ করছে না ভুল কাজ করছে এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই তার থাকে না। বর্তমান সরকারের উচিত এই মাদককে যত দ্রুত সম্ভব কন্ট্রোলে নিয়ে আসা। মাঝে মাঝে পার্কে এখানে সেখানে রেড দিয়ে এই মাদককে নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সরকারের উচিত স্পেশাল ফোর্স বানিয়ে সমস্যার গোড়া থেকে সমাধান করা। বাংলাদেশে মাদকের সাপ্লাই বন্ধ করেন, সমস্ত বারের লাইসেন্স বাতিল করেন, সমস্ত মদের দোকান বন্ধ করে দেন। আর তাহলে আমাদের সমাজে এমন এক পরিবর্তন আসবে যেটা কেউ কখনো কোনোদিন কল্পনাও করতে পারবে না। গত 19 তারিখে রামিসার এই ঘটনা ঘটার পরে এই সমস্ত কিছু কি থেমে গেছে? যায়নি। বরঞ্চ আমার কেন জানি মনে হয় যে এই ঘটনা ঘটার পরে এই সমস্ত কিছু আরো বেড়ে গেছে। গত 19 তারিখে এই ঘটনা ঘটেছে, তার 1 সপ্তাহের মধ্যে যদি এটার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে দেওয়া হতো তাহলে অবশ্যই এটার রেট অনেকটাই কমে যেত। ফেসবুক, ইউটিউব খুললে কোথাও না কোথাও ধর্ষণের খবর চোখের সামনে আসবেই। মানে এটা আসবেই, আপনি না চাইলেও এটা আপনার সামনে আসবেই। কারণ এই বিকৃত নরপশুদের মধ্যে এক প্রকার ট্রেন্ডেন্সি তৈরি হয়েছে যে আমরা যতই অন্যায় করি আমাদের কোনো শাস্তি হবে না, আইনের ফাঁক ফোকর দিয়ে আমরা ঠিকই বের হয়ে আসব। আর এই জায়গাটাতেই আমাদের পরিবর্তন আনতে হবে। এরকম ঘটনা ঘটার সাথে সাথে তথ্য প্রমাণ নিয়ে দোষী প্রমাণিত হলে জনসম্মুখে শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে তো দূরের কথা, কেউ এরকম ঘটনা ঘটানোর চিন্তাও আনতে পারবে না। বর্তমান সরকার তারেক রহমান বলেছে যে 30 দিনের মধ্যে এই শাস্তির কার্যকর করা হবে। আমি বলতে চাই যে এই সময়টি কমিয়ে আনুন, দেখবেন অটোমেটিক সংখ্যাও কমে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় জানেন? ইনক্লুডিং মি। একটা ঘটনা ঘটলো, সেখানে কথা বললাম, ভিডিও বানালাম, হ্যাশট্যাগ চালালাম, তারপরে আবার কোনো ট্রেন্ডিং টপিক পেলে নেক্সট টপিকে চলে গেলাম। কিন্তু এইভাবে আসলেই কি এতদিন হলো চলে আসা সিস্টেম পরিবর্তন করা সম্ভব? আমাদের লক্ষ্য শুধু রামিসা হত্যার বিচার নিশ্চিত করা নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত ছিল যে আমাদের সমাজে যেন এইরকম সোহেল আর দ্বিতীয়টা গড়ে না ওঠে। এইরকম কোনো নেক্কারজনক ঘটনা যেন দ্বিতীয় কোনো রামিসার সাথে না ঘটে। অবশ্য বাংলাদেশের মেহেরপুরে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 29 দিনের মাথায় মামলায় মেহের হোসেন নামক এক মৃত্যুদণ্ডের মাধ্যমে আমরা আশা পেয়েছি হয়তো বিচার প্রক্রিয়ার দীর্ঘ জটিলতা শেষ করে আগামীতে বিচার আরো দ্রুততার সাথে করা সম্ভব। তবে বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ, যে মামলায় সমস্ত কিছু প্রমাণিত সে মামলার শাস্তির কার্যক্রম 1 সপ্তাহের মধ্যে শেষ করেন। এই দেশের প্রতিটি শিশুই আপনার সন্তান, আপনার দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা যদি এক রামিসার দৃষ্টান্তমূলক দ্রুত বিচার শেষ করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে হাজারো রামিসাকে বাঁচাতে পারবো। আর যদি আপনারা দ্রুততম ব্যবস্থা না নেন তাহলে অবশ্যই মনে রাখবেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে একটা সময় হারকিউলাস জন্ম নিবে, যে হারকিউলাসের আদালতে বিচারের দীর্ঘ জটিলতার কোনো প্রশ্নই আসে না। হারকিউলাসের আদালতে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ও আমার একটা হৃৎপিণ্ড।
সেটাই আল্লাহ নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো কষ্ট নেই। আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ করি আল্লাহ গেছে, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। আল্লাহু আকবার। পরিশেষে একটা কথাই বলতে চাই, নিজের বাচ্চাকে আগলিয়ে রাখুন, সাবধানে রাখুন, কাউকে ট্রাস্ট করবেন না। রামিজার মা বাবাও হয়তোবা প্রতিবেশীকে ট্রাস্ট করেছিল, হয়তোবা ভেবেছিল প্রতিবেশীরও একটা বাচ্চা আছে, তারা কখনো তাদের বাচ্চার কোনো ক্ষতি করবে না। হয়তোবা ভেবেছিল যে আমাদের বাসার মধ্যে অন্তত আমাদের বাচ্চা নিরাপদ। কিন্তু আমি বলছি, যতদিন না ধারাবাহিকভাবে এই দৃষ্টান্তমূলক শাস্তিগুলো কার্যকর হচ্ছে, ততদিন আমাদের বাচ্চারা কোথাও নিরাপদ না। বাচ্চা ছেলে হোক বা মেয়ে, সর্বোচ্চ সতর্কতা দিয়ে নিজের বাচ্চাকে রক্ষা করেন। আমরা এমন এক জাহিলিয়াতের যুগে চলে এসেছি যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, সম্পর্কের পবিত্রতা, বিশ্বাস সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তাই প্রতিবেশী কেন, কাউকে বিশ্বাস করবেন না। যত বড় আত্মীয়ই হোক না কেন, কারো কাছে নিজের সন্তানকে রেখে যাবেন না, সেটা হোক ছেলে অথবা মেয়ে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো সত্যের সন্ধানে ইনশাল্লাহ। টিল দেন বি সেফ। আল্লাহ হাফেজ।